Hello everyone, Indian Polity for WBCS 2022. This is lecture 11. আজ আমরা সেন্টার স্টেট রিলেশন আর ইন্টারস্টেট রিলেশন এই দুটো চ্যাপ্টার কভার করব। আমরা পার্ট 2 এতে ছিলাম সিস্টেম অফ দি গভর্নমেন্ট, যার মধ্যে পার্লামেন্টারি সিস্টেম, ফেডারেল সিস্টেম আমরা কভার করে নিয়েছি। আজ এই দুটো চ্যাপ্টার কভার করে নিলে আমাদের সেকেন্ড পার্ট কভার হয়ে যাবে। এটা লেকচার 11। এর আগের সমস্ত লেকচার এখানে পেয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। দেখো, পার্ট 1 এই সমস্ত চ্যাপ্টারগুলো ছিল, আমরা কভার করেছি। পার্ট 2 তে যেমন আলোচনা করলাম সেন্টার স্টেট আর ইন্টারস্টেট রিলেশন, এই দুটো চ্যাপ্টার আজ আমরা আলোচনা করব। লক্ষ্মীকান্তের বই যদি তোমরা ফলো করো তাহলে চ্যাপ্টার 14-এ পাবে সেন্টার স্টেট রিলেশন আর চ্যাপ্টার 15-এ ইন্টারস্টেট রিলেশন। বইয়েতে অনেক বেশি ডিটেলস দেওয়া আছে যেগুলো আমাদের কাজের না, তো আমরা ততটুকুই জানবার চেষ্টা করবো যতটুকু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। দেখো, সেন্টার আর স্টেট দুটো যে আলাদা আলাদা সরকার, আমাদের ইন্ডিয়া ফেডারেশন সিস্টেম, সুতরাং স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিজের নিজের ফিল্ডে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। তো তিন ধরনের রিলেশন আছে। একটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশন, অর্থাৎ আইন তৈরি করবার যে ক্ষমতা, সেই ক্ষমতার বন্টন। একটা হচ্ছে এক্সিকিউটিভ রিলেশন, মানে প্রশাসন করবার যে ক্ষমতা, তার বন্টন কিভাবে আছে। এবং ফাইন্যান্সিয়াল রিলেশন, ঠিক আছে, অর্থাৎ অর্থনৈতিক কি রিলেশন আছে, কোন কোন ফিল্ডে স্টেট গভর্নমেন্টের ট্যাক্সিং পাওয়ার আছে, কোন কোন ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, সেই সমস্ত আজ আমরা আলোচনা করব। এবার দেখো, কনস্টিটিউশনের পার্ট 11 যেটা, সেখানে আর্টিকেল 245 থেকে 255-এ আছে লেজিসলেটিভ রিলেশন, আর 256 থেকে 263-তে আছে এক্সিকিউটিভ রিলেশন। আর পার্ট 12 যেটা ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুট, তাতে ফাইন্যান্সিয়াল রিলেশনের কাহিনী আমরা পাবো 268 থেকে 293। কিছু আর্টিকেলস মনে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে বলে যাবো আগে। তো প্রথমে দেখো, লেজিসলেটিভ রিলেশন অর্থাৎ আইন তৈরি করবার যে ক্ষমতা, তার বন্টন কিভাবে হয়েছে। তো প্রথমে জানতে হবে এক্সটেন্ট অফ লেজিসলেশন, অর্থাৎ কতটুকু অঞ্চল জুড়ে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার আইন তৈরি করতে পারে। আর্টিকেল 245 বলছে যে কেন্দ্র সরকার অর্থাৎ পার্লামেন্ট পুরো ভারত জুড়ে, মানে যে আইনটা তৈরি করতে পারবে সেটা সম্পূর্ণ ভারতে লাগু হতে পারে, অথবা ভারতের কিছু অংশে লাগু হতে পারে, ডিপেন্ডিং অন পার্লামেন্ট কি বলছে। মানে পার্লামেন্টের ক্ষমতা আছে সম্পূর্ণ ভারতে, অথবা ভারতের কোনো একটা অংশে কোনো আইন লাগু করবার। আর স্টেট গভর্নমেন্টগুলো স্টেটের ভিতরে নিজের আইন লাগু করতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ছত্তিশগড়ের রাজ্যের জন্য কিন্তু আইন তৈরি করতে পারে না। পশ্চিমবঙ্গের আইনগুলো পশ্চিমবঙ্গের বাউন্ডারির ভিতরেই কার্যকরী হবে, ঠিক আছে। আর আর্টিকেল 245 আরও বলছে যে কেবলমাত্র পার্লামেন্টই পারে এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন করতে, অর্থাৎ পার্লামেন্টের আইনগুলো ভারতের বাইরে কোনো নাগরিকের উপরেও কার্যকরী হতে পারে, কিন্তু স্টেটের আইন ভারতের বাইরে কাজ করে না। প্রত্যেকটা স্টেটের আইন কেবলমাত্র স্টেটের বাউন্ডারির ভিতরেই কার্যকরী হয়। তার একটা এক্সেপশন আছে, এই যে যদি যার উপর লাগু হচ্ছে এবং সরকারের মধ্যে একটা সমঝোতা থাকে তাহলেই সম্ভব, ঠিক আছে, সেটা এক্সেপশন। জাস্ট মনে রেখো যে স্টেটের আইন স্টেটের ভিতরে কার্যকরী হয়, পার্লামেন্টের আইন সমগ্র ভারতে কার্যকরী হয়, অথবা পার্লামেন্ট যদি চায় নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য আলাদা করে আইন তৈরি করতে পারে, এবং কেবলমাত্র পার্লামেন্টারি আইনই ভারতের বাইরেও কার্যকরী হতে পারে, কোনো স্টেট আইন ভারতের বাইরে কার্যকরী হয় না, ঠিক আছে। তো এটা হয়ে গেল এক্সটেন্ট অফ লেজিসলেশন, অর্থাৎ আইনগুলো কত দূর কার্যকরী হবে। দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেশন, মানে কোন বিষয়ে কে আইন তৈরি করবে। দেখো, আমরা অলরেডি 7th শিডিউলের কথা পড়েছিলাম। তো 7th শিডিউল অনুযায়ী ইউনিয়ন লিস্টে আছে 100টা বিষয়, যাতে কেবলমাত্র পার্লামেন্টই আইন তৈরি করতে পারে। স্টেটের কাছে আছে 61টা বিষয়, যার মধ্যে কেবল স্টেটই আইন তৈরি করতে পারে। আর কনকারেন্ট লিস্টে আছে 52টা বিষয়, যেমন এডুকেশন একটা বিষয়, যার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পার্লামেন্ট এবং স্টেট গভর্নমেন্টের লেজিসলেচার দুজনেই আইন তৈরি করতে পারে, একে কনকারেন্ট লিস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। এর বাইরে যদি কোনো কিছু থাকে যেটা এই তিনটে কোনো লিস্টেই উল্লেখ নেই, যেমন ফর এক্সাম্পল ধরো এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন এসেছে, ক্রিপ্টোকারেন্সির কথা কিন্তু ইউনিয়ন, স্টেট বা কনকারেন্ট কোনো লিস্টে লেখা নেই, তাহলে এরকম যদি নতুন কোনো নভেল কোনো বিষয়বস্তু চলে আসে যার উপর আইন তৈরি করতে হয়, সেই রেসিডুয়ারি পাওয়ারটা কাকে দেওয়া আছে, আর্টিকেল 248 অনুযায়ী দেওয়া আছে পার্লামেন্টকে। পার্লামেন্ট সে আইন তৈরি করতে পারে, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, মানে লেজিসলেশন আইন তৈরি করবার যে ক্ষমতা, কে কোন বিষয়ে ক্ষমতা আইন তৈরি করতে পারে সে বিষয়ে আমরা জানলাম। এবার দেখো, আমরা জানি যে স্টেটের বিষয়ে স্টেট আইন বানায়, সেন্ট্রালের মানে ইউনিয়ন লিস্টের বিষয়ে ইউনিয়ন আইন বানায়, কনকারেন্টের দুজনেই আইন বানায়, কিন্তু কিছু এক্সট্রা অর্ডিনারি কেসে
পার্লামেন্ট স্টেটের যে বিষয়বস্তু তার উপরেও আইন বানাতে পারে। কি কি এক্সট্রাঅর্ডিনারি কেসেস? যদি আর্টিকেল 249 বলছে, যদি পার্লামেন্টের যে আপার হাউস মানে রাজ্যসভা যদি কোনো রেজলিউশন পাস করে যে দেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এই স্টেটের বিষয়ের উপর পার্লামেন্টকেই আইন তৈরি করা উচিত, তাহলে কিন্তু পার্লামেন্ট এম্পাওয়ার হয়, পার্লামেন্ট সক্ষম হয়ে যায় সেই বিষয়ে আইন তৈরি করতে। অর্থাৎ স্টেটের আইনের উপরেও পার্লামেন্ট নিজে আইন তৈরি করতে পারে অ্যাকর্ডিং টু আর্টিকেল 249। কন্ডিশন একটাই, রাজ্যসভাকে স্পেশাল মেজরিটিতে কোনো রেজলিউশন পাস করতে হবে, ঠিক আছে। আর আর্টিকেল 250 বলছে যদি ন্যাশনাল এমার্জেন্সি কার্যকরী থাকে সেই সময় পার্লামেন্ট যদি চায় স্টেটের বিষয়ে আইন তৈরি করতে পারে, ঠিক আছে। এবার দেখো, পার্লামেন্ট তো আইন তৈরি করছে স্টেটের বিষয়ে, তার মানে এই নয় যে স্টেট সেই বিষয়ে আইন তৈরি করতে পারবে না। স্টেট পারে আইন তৈরি করতে, কিন্তু স্টেট ধরো একই বিষয়ে কোনো একটা নির্দিষ্ট বিষয়, যেমন ধরো ফর এক্সাম্পল পুলিশ বা পাবলিক অর্ডার, এটা কার ডোমেনে পড়ে? স্টেটের। তো এই বিষয়ে কে আইন তৈরি করবে নর্মাল কন্ডিশনে? স্টেট। কিন্তু দেখা গেল ন্যাশনাল এমার্জেন্সি কার্যকরী আছে, সেই সময় দেখা গেল পার্লামেন্টই কোনো আইন তৈরি করে দিল স্টেটের পুলিশের বিষয় নিয়ে, বা রাজ্যসভা কোনো রেজলিউশন পাস করে বললো পার্লামেন্টকে যে পুলিশ বিষয়ে পার্লামেন্ট যেন আইন পাস করে, এবং পার্লামেন্ট পাস করলো, ঠিক আছে। তার মানে এই নয় যে স্টেট কোনো আইন তৈরি করতে পারে না, কিন্তু যদি স্টেটের আইন এবং পার্লামেন্টের আইনের মাঝখানে কোনো দ্বন্দ্ব হয় তাহলে সবসময় পার্লামেন্টের আইন প্রিভেল করবে, অর্থাৎ পার্লামেন্টের আইন কার্যকরী হবে, স্টেটের আইন কার্যকরী হবে না। বোঝা গেল? আর্টিকেল 251 সেই কথা বলে। তাহলে একটা কন্ডিশন তো এটা, যদি রাজ্যসভা কোনো রেজলিউশন পাস করে। একটা কন্ডিশন এটা যে যদি ন্যাশনাল এমার্জেন্সি কার্যকরী হয় সেক্ষেত্রে। একটা কন্ডিশন এটা যে যদি দুটো বা তার বেশি সংখ্যক রাজ্য রেজলিউশন পাস করে পার্লামেন্টকে রিকোয়েস্ট করে যে পার্লামেন্ট তাদের হয়ে আইন পাস করে দিক, তাহলে পার্লামেন্ট সেই বিষয়ে আইন পাস করতে পারবে। এবং যদি ধরো ফর এক্সাম্পল ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ যে আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা আমাদের যে অ্যাম্বাসেডার আছে তারা বিদেশে যান, বিভিন্ন রকমের এগ্রিমেন্ট করেন, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে যেমন ইউএন বা অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যে ট্রিটি বা এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টগুলোকে ফুলফিল করবার জন্য যদি পার্লামেন্টকে স্টেটের বিষয়েও আইন পাস করতে হয় তাহলেও কিন্তু পার্লামেন্ট আইন পাস করতে পারে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে চারটে কন্ডিশন কি কি? রাজ্যসভা যদি কোনো রেজলিউশন পাস করে, ন্যাশনাল এমার্জেন্সি যদি লাগু হয়, যদি দুটো বা তার কোনো স্টেট রিকোয়েস্ট করে পার্লামেন্টকে আমাদের হয়ে আপনি আইন পাস করে দিন, আর অথবা ইন্টারন্যাশনাল অব্লিগেশনগুলোকে ফুলফিল করবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো স্টেটের বিষয়ে আইন পাস করতে পারে, ঠিক আছে। তার মানে স্টেটের ম্যাটারে ইউনিয়ন চারটে কন্ডিশন হস্তক্ষেপ করতে পারে, ঠিক আছে। আর্টিকেল 254 এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। যখনই এরকম কোনো একই বিষয়ে দুজনেরই আইন থাকবে, পার্লামেন্টেরও আইন থাকবে আবার স্টেটেরও আইন থাকবে, তাহলে কার আইন সবসময় কার্যকরী হবে? পার্লামেন্টের, ঠিক আছে। এটা একদম মানে চোখ বন্ধ করে মনে রাখবে যে সব সময় দ্বন্দ্বের বিষয় পার্লামেন্ট উপরে থাকবে, স্টেট লেজিসলেচারের আইন নিচে থাকবে, ঠিক আছে। এছাড়াও কনস্টিটিউশনে তো এত কাহিনী লেখা রয়েছে, এগুলো ছাড়াও ইনডাইরেক্টলি কিছু কিছু বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট লেজিসলেচারগুলোকে কন্ট্রোল করে। কিভাবে? গভর্নমেন্ট কিছু কিছু বিল যদি চায় প্রেসিডেন্টের সাইনের জন্য, প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য রিজার্ভ রাখতে পারে। আমরা কি জানি যে স্টেট গভর্নমেন্টের কোনো আইন কিভাবে পাস হয়? যদি দেখো কিছু কিছু স্টেট এমন আছে যাদের একটা কক্ষ আছে যেটাকে আমরা বলি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, বা বিধানসভা। আর কিছু কিছু স্টেট আছে যাদের আবার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিও আছে, আবার স্টেট লেজিসলেটিভ কাউন্সিলও আছে, অর্থাৎ বিধান পরিষদও আছে। পশ্চিমবঙ্গে কেবলমাত্র বিধানসভা আছে, বিধান পরিষদ নেই। তো যদি বিধানসভা হয় তাহলে কি এখানে আইন পাস হলো, গভর্নরের কাছে গেল, গভর্নর সাইন করে দিলেই সেটা আইনে পরিণত হয়ে যায়। কিন্তু গভর্নর যদি বলে যে না আমি সাইন করবো না, আমি প্রেসিডেন্টের কাছে একবার পাঠিয়ে দেবো, তাহলে প্রেসিডেন্ট সেই বিলটাকে চেক করে প্রেসিডেন্ট নিজের অ্যাসেন্টে সেই বিলটাকে অ্যাক্টে পরিণত করতে পারে। তো এরকম কোনো কোনো বিষয় আছে স্পেশাল, যেগুলো গভর্নর নিজে সাইন না করে, মানে গভর্নর নিজে তো করে প্লাস প্রেসিডেন্টের কাছেও পাঠায় প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য, ঠিক আছে। তো এভাবে ইনডাইরেক্টলি একটা কন্ট্রোল থাকে লেজিসলেশনের উপর, ঠিক আছে। কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখা যায়, এর বাইরে আর কিছু জানবার নেই, ঠিক আছে। বইতে দেখবো অনেক কাহিনী লেখা আছে, ওগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, যতটুকু বুঝলে এতটুকুই ইম্পর্টেন্ট। এর মধ্যে যে আর্টিকেলগুলো রয়েছে একটু মনে রাখবার চেষ্টা করো। কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা মনে রাখো এবং আর্টিকেলটা খুব ভালো করে মনে রাখো। এটাই জিজ্ঞেস করেছে যে দ্য কনস্টিটিউশনাল প্রভিশন রিলেভেন্ট ফর সলভিং কোয়েশ্চেন্স অফ রিপাগনেন্সি বিটুইন সেন্ট্রাল ল অ্যান্ড স্টেট ল ইজ ফাউন্ড ইন, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আলাদা আলাদা আইন, একই বিষয়ের উপর যদি দুজনের আলাদা আইন থাকে, তাদের মাঝখানে যদি বিরোধিতা হয়, দ্বন্দ্ব হয়, তাহলে সেই বিষয়ে কোন আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 254-এ লেখা আছে। কি লেখা আছে? যে সবসময় পার্লামেন্টের আইন প্রিভেল করবে, ঠিক আছে।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, কোনটা ভুল চারটে স্টেটমেন্টের মধ্যে? পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার টু মেক ল অন এনি ম্যাটার ইন ইউনিয়ন লিস্ট, এটা তো ঠিক। পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার হ্যাভ পাওয়ার টু মেক ল অ্যান্ড এনি ম্যাটার অন কনকারেন্ট লিস্ট, এটাও ঠিক। কনকারেন্ট লিস্টে দুজনেই আইন বানাতে পারে। পার্লামেন্ট ক্যান মেক ল অন সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট ইন সার্টেন সার্কামস্টান্সেস, কিছু কিছু কারণে ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট লিস্টের আইনও বানাতে পারে, যে এই চারটে কারণ আমি বললাম, ঠিক আছে। ইন সার্টেন এক্সেপশনাল সার্কামস্টান্সেস স্টেট লেজিসলেচার ক্যান মেক ল অন সাবজেক্ট গিভেন ইন দ্য ইউনিয়ন লিস্ট, রাজ্যের বিধানসভাগুলো ইউনিয়ন লিস্টের উপর কোনো দিন আইন বানাতে পারে না, ঠিক আছে। তাহলে এটা ভুল তথ্য। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু ডাইরেকশন টু স্টেট, কোন কোন বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিতে পারে? ইউনিয়ন লিস্টে, স্টেট লিস্টে, কনকারেন্ট লিস্টে। ইউনিয়ন লিস্ট তো কেবলমাত্র এক্সক্লুসিভ পাওয়ার অফ দি ইউনিয়ন, তাই না? ইউনিয়ন লিস্টের উপর কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে আইন বানাবে, ওতে স্টেটের দখল আন্দাজি একদমই চলে না। স্টেট লিস্টে যেটা আছে সেটা স্টেট বানাতে পারে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে। আর কনকারেন্ট লিস্টে তো দুজনই বানাতে পারে, তাই না? সুতরাং স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্টের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেকশন দিতে পারে স্টেটকে, তো 2 and 3। আচ্ছা, আবার কি জিজ্ঞেস করেছে দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ক্যান দ্য পার্লামেন্ট লেজিসলেট অন এনি সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট, অর্থাৎ স্টেট লিস্টের যে কোনো সাবজেক্টের উপর সেন্ট্রাল গভর্নমেন্ট কখন আইন বানাতে পারে? চারটে কন্ডিশন বলেছিলাম, ঠিক আছে। চারটে কন্ডিশনের মধ্যে এই যে রাজ্যসভা রেজলিউশন পাস করতে পারে আর্টিকেল 249 অনুযায়ী, তাহলে এখানে অ্যান্সার হবে 249, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের লেজিসলেটিভ, মানে আইনগত দুজনের মাঝখানে সম্পর্ক, আইন তৈরি করার যে সম্পর্ক বোঝা গেল। এর বাইরে আর কিছু বুঝবার নেই, আর্টিকেল কয়েকটা মুখস্থ করে রাখতে হবে, একদম সিম্পল বিষয়। আচ্ছা, এবার সেন্ট্রাল আর স্টেটের এক্সিকিউটিভ রিলেশন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, প্রশাসনিক কি দুজনের মাঝখানে রিলেশন আছে। যেমন লেজিসলেশনের বিষয়ে যে যে লাইন ধরে আমরা চলবো সেই লাইন ধরেই অ্যাডমিনিস্ট্রেশনও চলা হবে, অর্থাৎ যেমন 7th শিডিউলে লেখা আছে যে যেই যে বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করবে সেই সেই বিষয়ে পার্লামেন্ট অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট প্রশাসনিক কাজকর্মগুলো করবে, যেই যে বিষয়গুলো স্টেট গভর্নমেন্ট আইন তৈরি করবে সেই সেই বিষয়ে স্টেট গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন করবে, ঠিক আছে, যদি না স্পেসিফিক্যালি কোনো কিছু মেনশন করা থাকে, ইন নর্মাল কন্ডিশন, ঠিক আছে। আর্টিকেল 256 বলছে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট শুড কমপ্লাই উইথ দ্য লজ মেড বাই দ্য পার্লামেন্ট, অর্থাৎ রাজ্যের প্রশাসনগুলো এমনভাবে কাজ করবে যেন সেন্টারের পাওয়ার, মানে সেন্টারের যে আইন সেগুলোকে মেনে চলে করে, ঠিক আছে। আর 257, এটা মনে রাখো, আর্টিকেল 257 বলছে যে রাজ্যের প্রশাসনগুলো এমনভাবে যেন না চলে যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজে যেন ডিস্টারবেন্স হয়, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের তো আলাদা কোনো নিজস্ব এরিয়া নেই ইউনিয়ন টেরিটরি ছাড়া, তাই না? যেমন ধরো ফর এক্সাম্পল সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস প্রত্যেকটা স্টেটেই আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত রিজার্ভ ফোর্স, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসনিক যা কিছু ডিফেন্স সিস্টেম, সমস্ত কিছু স্টেট গভর্নমেন্টেরই, স্টেটের আওতায় কোথাও না কোথাও এস্টাবলিশ করা আছে। সেই সমস্ত কাজ করতে গিয়ে এমন যেন না হয় যে স্টেটের প্রশাসন, অর্থাৎ দেখা গেলো পুলিশ এসে হয়তো আমাদের ন্যাশনাল ডিফেন্সে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে না, ঠিক আছে। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের প্রশাসনিক ক্ষমতা যেন ইউনিয়ন গভর্নমেন্টের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রশাসনের ক্ষমতাকে কখনোই ডিস্টারবেন্স না করে, আর্টিকেল 257 বলছে, এটা মনে রাখো, ইম্পর্টেন্ট। আর আর্টিকেল 258 বলছে ইউনিয়ন গভর্নমেন্টের যে প্রশাসনিক ক্ষমতা সেটা ইউনিয়ন গভর্নমেন্ট যদি চায় তাহলে রাজ্য সরকারের হাতে দিয়ে দিতে পারে, যে আমার হয়ে প্রশাসন এই এই বিষয়ে প্রশাসনগুলো তুমি চালাও স্টেট গভর্নমেন্টে, উইথ দ্য কনসেন্ট অফ স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের সম্মতি নিয়ে। আর উল্টোটাও ঠিক, যে রাজ্য সরকারের কিছু কিছু এক্সিকিউটিভ পাওয়ার রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিতে পারে উইথ দ্য কনসেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্ট, কে দিতে পারে? গভর্নর, ঠিক আছে। বোঝো এটা ভালো করে, যে ইউনিয়ন গভর্নমেন্টের প্রশাসনিক ক্ষমতা প্রেসিডেন্ট দিতে পারে স্টেটকে স্টেট গভর্নমেন্টের অনুমতি নিয়ে, ঠিক আছে। আর উল্টোটা রাজ্যের ক্ষমতা গভর্নর দিতে পারে ইউনিয়ন গভর্নমেন্টকে ইউনিয়ন গভর্নমেন্টের সম্মতি নিয়ে, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখো। এটা কেন হলো? এটা এই জন্য যে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে স্টেটের মধ্যে কোনো প্রশাসনিক ক্ষমতার জন্য অনেক প্রশাসনিক কাজকর্ম অনেক সময় গড়বড় হয়ে যায়। সুতরাং যেমন লেজিসলেশনের ক্ষেত্রে, আইন তৈরি করার ক্ষেত্রে যেমন একদম স্ট্রিক্ট রুল আছে যে এই এই বিষয়গুলো স্টেটের, এই এই বিষয়গুলো ইউনিয়নের, কিন্তু এক্সিকিউটিভ যে ক্ষমতাটা, প্রশাসনিক যে ক্ষমতাটা, সেটা যদি এরকম রিজিড হয় তাহলে কিন্তু প্রশাসন চালানো খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য প্রশাসনিক ক্ষেত্রে, এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে রাজ্য সরকার এবং ইউনিয়ন গভর্নমেন্ট অনেক ক্ষেত্রেই একে অপরের সহযোগিতা করে চলে। এছাড়া সেন্টার স্টেট রিলেশনের ক্ষেত্রে দু তিনটে ব্যাপার আরও বলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। তিনটে অল ইন্ডিয়া সার্ভিসেস হয়, আইএস, আইপিএস এবং আইএফএস।
আইএফএস বলতে গেলে ফরেস্ট সার্ভিসেসের কথা বলি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এই তিনটে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। এটা রিক্রুট করে কে? রিক্রুট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে কি পজিশন যেগুলো আছে বিউরোক্রেটিক স্ট্রাকচারে, যে আমলাতন্ত্রের যে মেন যে ক্ষমতার চেয়ারগুলো, সেগুলো কারা দখল করে? এই অল ইন্ডিয়া সার্ভিসেসের অফিসার্সরা। তো এটা একটা মানে কাইন্ড অফ বলতে পারো সেন্টার আর স্টেটের একটা ভালো রিলেশনের উদাহরণ হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। এখনও অল ইন্ডিয়া সার্ভিসেস তিনটে আছে, কিন্তু রাজ্যসভা যদি কোনো রেজলিউশন পাস করে আরও একটা অল ইন্ডিয়া সার্ভিসেস ক্রিয়েট করতে চায় তাহলে করতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তিনটেই অল ইন্ডিয়া সার্ভিসেস আছে। আচ্ছা, আর একটা বিষয় দেখো, আমাদের জুডিশিয়ারি কিন্তু ইন্টিগ্রেটেড, অর্থাৎ কোর্টগুলো, ঠিক আছে, হাইকোর্ট যদি চায় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ল আর বিধানসভায় পাস করা ল, অর্থাৎ পার্লামেন্টের ল হোক আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ল হোক, দুটো লয় কিন্তু একই কোর্ট বিচার করে, ঠিক আছে। আলাদা আলাদা কিন্তু কোর্ট নেই, যে রাজ্যের জন্য আলাদা কোর্ট এবং সেন্ট্রাল লয়ের জন্য আলাদা কোর্ট, যেমন ইউএসএতে আলাদা ফেডারেল কোর্ট হয়, মানে ফেডারেল লয়ের জন্য, ইউনিয়ন গভর্নমেন্টের লয়ের জন্য আলাদা একটা কোর্ট আছে, কিন্তু ইন্ডিয়াতে সেরকম সিস্টেম নেই। তাহলে এটাও একটা ভালো সেন্টার আর স্টেটের রিলেশনের উদাহরণ, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আর এমার্জেন্সি চ্যাপ্টার আমরা এখনো পড়িনি। এমার্জেন্সি যখন লাগু হয় তখন কিন্তু সেন্টার আর স্টেটের মাঝখানে রিলেশন পুরোই পাল্টে যায়, ঠিক আছে, পুরোই চেঞ্জ হয়ে যায়। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি কভার মানে স্টেট গভর্নমেন্টগুলো পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় চলে আসে, ডাইরেক্ট কন্ট্রোলে চলে আসে, তখন রিলেশন অনেক চেঞ্জ হয়ে যায়। কী কী রিলেশন চেঞ্জ হয় সেগুলো আমরা এমার্জেন্সি চ্যাপ্টারে ডিটেলসে পড়ব। দেখো, কোশ্চেন জিজ্ঞেস করছে, ইউনিয়ন গভর্নমেন্ট ক্যান অ্যাসাইন এনি ফাংশন অফ দি স্টেট, এনি ফাংশন টু দ্য স্টেট, মানে ইউনিয়ন গভর্নমেন্ট যদি চায় নিজের প্রশাসনিক ক্ষমতা স্টেটকে দিতে পারে, কার রেকমেন্ডেশন, উইথ কার অনুমতি নিয়ে? উইথ দ্য কনসেন্ট অফ দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে লেজিসলেটিভ রিলেশন আলোচনা করা হলো, এক্সিকিউটিভ রিলেশন আলোচনা করা হলো, এবার টাকা পয়সার ব্যাপার, ফাইন্যান্সিয়াল রিলেশন, এটা আলোচনা করা হোক, ঠিক আছে। দেখো, ইউনিয়ন লিস্টে যা কিছু বিষয় আছে সেগুলোর উপর কার ট্যাক্সিং পাওয়ার? পার্লামেন্ট, মানে পার্লামেন্ট ট্যাক্স লাগু করতে পারে। স্টেট লিস্টে যে সমস্ত বিষয় আছে তাতে স্টেট লেজিসলেচার ট্যাক্স লাগাবে। আর যাতে কনকারেন্ট লিস্ট আছে তাতে দুজনেই আইন করে ট্যাক্স লাগাতে পারে। আর যা কিছু পড়ে রইল সেটা পার্লামেন্টের হাতে থাকবে। এবার দেখো, স্টেটের হাতে কিন্তু ট্যাক্সের ব্যাপারে খুবই কম পাওয়ার দেওয়া আছে। আগে যাও বা ছিল, জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর তো স্টেটের কাছে প্রায় মানে নেই বললেই চলে, সেরকম ট্যাক্সিং পাওয়ার কিছুই নেই। তো স্টেটের উপর অনেক রকমের রেস্ট্রিকশন আছে, তার মধ্যে একটা রেস্ট্রিকশন এটা যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স বলে এক ধরনের ট্যাক্স লাগু করে, সেটা তার লিমিট করা আছে যে বছরে 2500-র বেশি নিতে পারবে না, 2500-র বেশি স্টেট গভর্নমেন্ট কালেক্ট করতে পারে না, ঠিক আছে। এবার দেখো, এগুলো মনে রেখো যে কিছু ট্যাক্স আছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট লিভাই করে, সেন্ট্রাল গভর্নমেন্ট ধার্য করে, কিন্তু স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে এবং স্টেট গভর্নমেন্ট নিজের কাছেই রেখে দেয়, ঠিক আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায় না। যেমন স্ট্যাম্প ডিউটি, একদম মানে মুখস্থ করে রাখবো এটা, যে স্ট্যাম্প ডিউটি ধার্য করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু কে আদায় করে? স্টেট গভর্নমেন্ট, এবং নিজের কাছেই রেখে দেয়, স্টেট গভর্নমেন্ট নিজের কাছেই রেখে দেয়, ঠিক আছে। এটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে যায় না, আর্টিকেল 268 বলছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই আর্টিকেলটা আগে আমরা বলি, আর্টিকেল 269A, আর্টিকেল 269A বলছে যখন কোনো কমার্স হবে, অর্থাৎ যখন কোনো ব্যবসা ইন্টারস্টেট হবে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হবে, তখন যে জিএসটি কার্যকরী হবে, তো জিএসটি কাউন্সিলের রেকমেন্ডেশন অনুযায়ী কত ট্যাক্স লাগবে সেটা জিএসটি কাউন্সিল নির্ধারণ করবে, এবং যে পরিমাণ টাকা পয়সা ট্যাক্সের মাধ্যমে পাওয়া যাবে সেটা যেই স্টেট আর কি কনসার্ন স্টেট যেটা আছে, মানে ধরো ফর এক্সাম্পল রাজস্থান থেকে ওয়েস্ট বেঙ্গলে কিছু মালপত্র এসেছে, তো এই রাজস্থান কত পয়সা পাবে আর ওয়েস্ট বেঙ্গল কত পয়সা পাবে, এটা কে নির্ধারণ করবে? জিএসটি কাউন্সিল, ঠিক আছে। তো এবার এই আর্টিকেল 268 আর 269A দুটো বাদ দিয়ে বাকি যেগুলো বাঁচলো, ঠিক আছে, যেমন নিউজ পেপার আর এই যে 269A, এই জিএসটি যার যার উপর লাগবে সেগুলো বাদ দিয়ে বাকি এমন কোনো বস্তু যদি থাকে যার উপর ইন্টার স্টেট কমার্স হয়, অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যে মালপত্র যদি আদান প্রদান হয়, তার উপর যে ট্যাক্স লাগবে সেটা লিভাইড অ্যান্ড কালেক্টেড বাই সেন্টার বাট অ্যাসাইন টু স্টেট হবে, অর্থাৎ ধার্য করবে সেন্টার, কালেক্ট করবে সেন্টার, কিন্তু স্টেটকে দিয়ে দেবে। বোঝা গেল? এটা আগে ইম্পর্টেন্ট ছিল, জিএসটি লাগু হওয়ার পর এই আর্টিকেলটার আর সেরকম কোনো ইম্পর্টেন্স বেঁচে যায় না। কেন? কারণ ম্যাক্সিমাম যা কিছু ট্যাক্স আছে সেগুলো সব আর্টিকেল 269 এর আওতায় চলে এসেছে,
যে 101তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার মাধ্যমে, ঠিক আছে। জিএসটি আসার পর কিন্তু এখানে স্ট্রাকচারে কিছু কিছু পরিবর্তন হয়েছে। আর কিছু ট্যাক্স আছে লিভাইড অ্যান্ড কালেক্টেড বাই দি সেন্টার বাট শেয়ার্ড বিটুইন ইউনিয়ন অ্যান্ড দি স্টেট, আর্টিকেল 270 বলছে। আর্টিকেল 270-র আন্ডারে ম্যাক্সিমাম যা কিছু ট্যাক্স কার্যকরী হয় সব লাগু হয়ে যায়, ঠিক আছে। যা কিছু ট্যাক্স আমরা জানি, ম্যাক্সিমাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, কাস্টম, এর মাধ্যমে যা কিছু পয়সা পায় সেটা কে কালেক্ট করে? লিভাই করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ধার্য করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু যে পরিমাণ পয়সা এলো সেই পয়সাটা ফাইন্যান্স কমিশন যেরকম বলবে সেই অনুযায়ী বাকি স্টেটগুলোর সাথে গভর্নমেন্টকে শেয়ার করতে হয়, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস খালি মনে রাখবে যে সারচার্জ আর সেস, সারচার্জ আর সেস হচ্ছে ট্যাক্সের উপর ট্যাক্স, এগুলো ধার্য করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের কাছেই রেখে দেয়, এগুলো স্টেটের সাথে শেয়ার করে না, ঠিক আছে। আলাদা করে 271 আর্টিকেলে লেখাও আছে যে সরকার যদি চায় কোনো স্পেসিফিক বিষয়ের জন্য সেস ধার্য করতে পারে এবং সারচার্জ ধার্য করতে পারে, সারচার্জ বাড়াতেও পারে, সেস বাড়াতেও পারে, এবং যা কিছু টাকা পয়সা আমদানি হবে সেই পয়সা কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের কাছে রেখে দেবে, ঠিক আছে, বোঝা গেল? তো দেখো আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি এগুলো। প্রথম কথা তো এটা একদম মুখস্থ করে নেবে যে স্ট্যাম্প ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট ধার্য করে কিন্তু স্টেট গভর্নমেন্ট নিজে কালেক্ট করে নিজের কাছেই রেখে দেয়, ঠিক আছে, স্ট্যাম্প ডিউটি। আর্টিকেল 269A, যখন ইন্টারস্টেট কমার্স হয় অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যে মালপত্র আদান প্রদান হয় তাহলে সেই যে ট্যাক্স যেটা লাগু হয় সেটা ধার্য করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু নিজের কাছে রাখে না। যেই দুটো রাজ্যের মাঝখানে হয়েছে কমার্স সেই দুটো রাজ্যকে দিয়ে দেয়। কিভাবে দেয়? জিএসটি কাউন্সিলের রেকমেন্ডেশন অনুযায়ী, ঠিক আছে। আর এই দুটো বাদ দিয়ে বাকি যা কিছু ছিল সেক্ষেত্রে যদি ইন্টারস্টেট কমার্স হয় তার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স ধার্য করে, কালেক্ট করে এবং দুটো স্টেটকে দিয়ে দেয়। কিন্তু এই আর্টিকেল 269 আজকের দিনে সেরকম ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে, বোঝা গেল? আর বাকি যা কিছু ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের থেকে নেয়, যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, কাস্টম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের কাছে নিয়ে যায়। তারপর ফাইন্যান্স কমিশন অনুযায়ী ফাইন্যান্স কমিশন যত পার্সেন্ট বলেছে সেই তত পার্সেন্ট ডিভাইড করে বাকি স্টেটগুলোকে ডিভাইড করে দেয়, ঠিক আছে। আর শেষ সারচার্জ যেগুলো হয় সেটা ইউনিয়ন গভর্নমেন্ট নিজের কাছে রেখে দেয়, ওটা স্টেটকে দেয় না, বোঝা গেল? আর বাকি কিছু কিছু যে রয়ে গেল সেই জিনিসগুলো স্টেট গভর্নমেন্ট নিজে ধার্য করে এবং নিজে সংগ্রহ করে নিজের কাছে রেখে দেয়। যেমন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স স্টেট গভর্নমেন্ট নিজে ধার্য করে, নিজে কালেক্ট করে, নিজের কাছেই রেখে দেয়, কিন্তু এই ট্যাক্সগুলো খুবই কম মাত্রায় পাওয়া যায় এবং স্টেট গভর্নমেন্ট ম্যাক্সিমাম ট্যাক্স নেয়ও না, কারণ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স নিতে গেলে ঝামেলা বেশি হবে, মানে ট্যাক্স কালেক্ট করার খরচ ট্যাক্সের চেয়ে বেশি হয়ে যাবে। ল্যান্ড রেভিনিউ, এটা আমরা জানি, ল্যান্ড রেভিনিউ স্টেট গভর্নমেন্টের আওতায় পড়ে, স্টেট গভর্নমেন্ট নিজে কালেক্ট করে নিজের কাছে রাখে, পুরোই স্টেটের ব্যাপার। ডিউটিজ অন সাকসেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ চাষ জমি একজনের থেকে আরেকজনের যখন একজনের হাত থেকে আরেকজনের হাতে যখন হস্তান্তরিত হয় সেক্ষেত্রে যে ট্যাক্স লাগে সেটা স্টেট গভর্নমেন্ট নিজে ধার্য করে, নিজে নেয়, নিজের কাছে রেখে দেয়। ডিউটিজ অন লিকার, সেল অফ ইলেকট্রিসিটি, প্রফেশনাল ট্যাক্স, এইগুলো হচ্ছে কেবলমাত্র স্টেটের আওতায় যেগুলো পড়ে এক্সক্লুসিভ সেগুলো ট্যাক্স, ঠিক আছে। ট্যাক্স ছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু স্ট্যাটুটরি গ্র্যান্ট দেয়। আর্টিকেল 275 অনুযায়ী লেখা আছে যে কিছু আইনত স্ট্যাটুটরি কিছু গ্র্যান্ট দিতে পারে। গ্র্যান্ট এগুলো কিন্তু ট্যাক্সের পয়সা আলাদা করে দিচ্ছে না, গ্র্যান্ট। তো এটা দিতে পারে, কিছু ডিসক্রিশনারি গ্র্যান্ট দিতে পারে আর্টিকেল 282 অনুযায়ী, ঠিক আছে, মানে নিজের ইচ্ছায় কতটা যতটা পারে দিতে পারে আর কি। আর এছাড়া কিছু টেম্পোরারি এক্সপোর্ট ডিউটি অন জুট এরকম কিছু গ্র্যান্ট আছে, এগুলো ইম্পর্টেন্ট নয়, জাস্ট মনে রাখো, ঠিক আছে। সেন্টার স্টেট রিলেশন নিয়ে চারটে ইম্পর্টেন্ট কমিশনের কথা মনে রাখবে। ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন 1966-এ গঠন হয়েছিল, মানে এই কমিশন মানে কিছু কিছু বিষয় অবজার্ভ করে গভর্নমেন্টকে রিপোর্ট দিয়েছিল যে এই বিষয়গুলো আছে যেগুলো নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মাঝখানে দ্বন্দ্ব আছে এবং সরকারকে কিছু করা উচিত। ওয়েস্ট বেঙ্গল মেমোরেন্ডা 1977, খালি সালগুলো মনে রাখো, ইম্পর্টেন্ট। সরকারি কমিশন গঠন হয়েছিল 1983-তে, কিছু কিছু রেকমেন্ডেশন দিয়েছিল যে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের রিলেশন যাতে ভালো হয়। আর পুঞ্চি কমিশন গঠন হয়েছে লেটেস্ট 2007। দেখো জিজ্ঞেস করছে সরকারি কমিশন কবে গঠিত হয়েছে, 1983, ঠিক আছে। তাহলে আমাদের সেন্টার স্টেট রিলেশন কভার হয়ে গেল। এবার ইন্টারস্টেট রিলেশন, অর্থাৎ পরস্পর দুটো রাজ্য বা রাজ্যগুলোর মাঝখানে কিরকম সম্পর্ক হওয়া উচিত। প্রথমেই দেখো দুটো রাজ্যের কথা বললে আমাদের মাথায় প্রথম কথা যেটা আসে সেটা হচ্ছে ওয়াটার ডিসপিউট, নদীর জল নিয়ে বিবাদ, ঠিক আছে। তো আর্টিকেল 262 অনুযায়ী বলছে যে পার্লামেন্ট যদি চায় তাহলে এই যে ম্যাটার আছে যে জল নিয়ে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজ্য সরকার পার্লামেন্ট যদি চায় আইন তৈরি করতে পারে এবং সেই মতো
পার্লামেন্ট আইন তৈরি করেছে, রিভার বোর্ডস অ্যাক্ট 1956 আর ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট অ্যাক্ট 1956। এই অ্যাক্ট অনুযায়ী বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তাহলে এই জলের বিবাদ নিয়ে কিছু ট্রিবিউনাল গঠন করতে পারে। ট্রিবিউনাল মানে কিছু স্পেসিফিক বিষয়ের জন্য গঠিত স্পেশাল কোর্ট, মানে কোয়াসি জুডিশিয়াল বডি যাকে বলা হয়, মানে পুরোপুরি কোর্ট নয়। ট্রিবিউনাল হচ্ছে সিভিল কোর্টের ক্ষমতা থাকে এমন একটা বডি যে কোনো একটা স্পেসিফিক ম্যাটারে কোনো রায় দেয়। তো সেরকম ট্রিবিউনাল গঠন করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন বিষয় নিয়ে? রাজ্য দুটো বা তিনটে বা চারটে রাজ্যের মাঝখানে যদি জল নিয়ে বিবাদ হয় সেই নিয়ে। যেমন কৃষ্ণা ওয়াটার ডিসপিউট ট্রিবিউনাল 2004-এ গঠন হয়েছিল, এরকম যেমন মহাদায়ী নদী জল নিয়ে বিবাদ হয়, তারপর মহানদীর জল নিয়ে বিবাদ হয়। তো যেই নদীর জল নিয়ে বিবাদ হয় তার জন্য পার্লামেন্ট যদি চায় তাহলে এরকম ট্রিবিউনাল গঠন করতে পারে। আর্টিকেলটা মনে রাখো 262 ইম্পর্টেন্ট, ইন্টারস্টেট রিভার ডিসপিউট নিয়ে, রিভার ওয়াটার ডিসপিউট নিয়ে যেটা হয় আর্টিকেল 262। আর আর্টিকেল 263 বলছে যে প্রেসিডেন্ট যদি চায় তাহলে ইন্টারস্টেট কাউন্সিল গঠন করতে পারে, এবং সেই মতো প্রেসিডেন্ট ইন্টারস্টেট কাউন্সিল গঠন করে সময় সময়। যেমন সেন্ট্রাল কাউন্সিল অন হেলথ, সেন্ট্রাল কাউন্সিল অন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট। তো এগুলো হচ্ছে কিছু কিছু টেম্পোরারি কাউন্সিল গঠন করেছিল। সরকারিয়া কমিশন যখন গঠন হয়েছিল, সরকারিয়া কমিশন বলেছিল যে এরকম টেম্পোরারি না, একটা পার্মানেন্ট ইন্টারস্টেট কাউন্সিল গঠন করুন, যাতে করে কিনা সব স্টেটকে নিয়ে একটা কাউন্সিল তৈরি হোক। তো 1990 সালে সেরকম একটা ইন্টারস্টেট কাউন্সিল গঠন করা হয়েছিল পার্মানেন্ট, যার এটা মনে রেখো যে ইন্টারস্টেট কাউন্সিলের পিএম হচ্ছে চেয়ারম্যান, আর বাকি মেম্বার কারা কারা না, সিএম অফ অল স্টেটস, যতগুলো রাজ্য আছে তাদের চিফ মিনিস্টার তার মেম্বার থাকবে। আর যদি কোনো রাজ্য সেই সময় প্রেসিডেন্ট রুলে থাকে তাহলে তার গভর্নর হবে, তার তো সিএম হবে না, তার গভর্নর হবে। আর যদি ইউনিয়ন টেরিটরির চিফ মিনিস্টার থাকে তাহলে চিফ মিনিস্টার, যেমন দিল্লির চিফ মিনিস্টার আছে তো চিফ মিনিস্টার, পুডুচেরির চিফ মিনিস্টার আছে তো চিফ মিনিস্টার। আর না হলে যেই ইউনিয়ন টেরিটরির চিফ মিনিস্টার নেই, যেমন লাক্ষদ্বীপ বা দাদরা নগর হাভেলি, তাদের অ্যাডমিনিস্ট্রেটর তার মেম্বার হবে। আর হোম মিনিস্টার আর আরও 5টা আলাদা মিনিস্টার যেগুলো পিএম নিজে নমিনেট করবে, ঠিক আছে, এইগুলো নিয়ে গঠিত হয় ইন্টারস্টেট কাউন্সিল। ইন্টারস্টেট কাউন্সিল বৈঠক করে, নিজেদের মাঝখানে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করে, ঠিক আছে। জোনাল কাউন্সিল মনে রাখো, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 আমরা পড়েছিলাম অনেক আগে, স্টেট যখন গঠন হয় তখন। তো সেই অ্যাক্টে বলা আছে যে কিছু কিছু জোনাল কাউন্সিল, অর্থাৎ ভারতের যে ম্যাপ, ঠিক আছে, তাহলে এই ম্যাপ অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি এরকম যে ম্যাপ, তো এরকম নর্থের যে স্টেটগুলো আছে সেগুলো নিয়ে একটা নর্থার্ন জোনাল কাউন্সিল তৈরি করা হোক, ওয়েস্ট নিয়ে একটা ওয়েস্টার্ন জোনাল কাউন্সিল, সাউথকে নিয়ে এরকম করে নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন আর সেন্ট্রাল, এই 5টা জোনাল কাউন্সিল গঠনের কথা বলা হয়েছিল, ঠিক আছে। এই জোনাল কাউন্সিলগুলোর চেয়ারম্যানকে হয় হোম মিনিস্টার, মনে রাখবে। আর প্রত্যেকটা রাজ্যের যে চিফ মিনিস্টার এবং দুটো আলাদা করে মিনিস্টার থাকে এই জোনাল কাউন্সিলের মেম্বার, ঠিক আছে। আর যদি সেই জোনের মধ্যে কোনো ইউনিয়ন টেরিটরি থাকে তাহলে ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, তারা হচ্ছে ওই জোনাল কাউন্সিলের মেম্বার হবে। তো কতগুলো জোনাল কাউন্সিল ছিল? 1, 2, 3, 4, 5টা। আর নর্থ ইস্টের জন্য আলাদা করে একটা অ্যাক্ট তৈরি করে নর্থ ইস্টার্ন কাউন্সিল 1971-এর মাধ্যমে আরও একটা নর্থ ইস্টার্ন কাউন্সিল গঠন করা হয়েছে। তাহলে টোটাল 6টা কাউন্সিল গঠিত হলো, ঠিক আছে। দেখো কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অ্যাডজুডিকেশন অফ ডিসপিউট রিলেটিং টু ওয়াটার? নদীর জল সংক্রান্ত দুটো রাজ্যের মাঝখানে যদি ডিসপিউট হয় তাহলে কোন আর্টিকেল? 262। আর জোনাল কাউন্সিল কোন অ্যাক্টের মাধ্যমে গঠন করা হয়েছে? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। পরবর্তীকালে নর্থ ইস্টের জন্য আলাদা করে নর্থ ইস্টার্ন কাউন্সিল 1971, কিন্তু এখানে কোশ্চেনে নেই সেটা, সুতরাং অ্যান্সার এটাই হবে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। তো এই হলো আমাদের সেন্টার স্টেট রিলেশন শেষ, ইন্টারস্টেট রিলেশন শেষ। এরপরে আমরা ইউনিয়ন গভর্নমেন্টের এক্সিকিউটিভ যারা আছে, মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, কাউন্সিল অফ মিনিস্টার, সেগুলো আমরা একে একে কভার করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে দেখা হবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টে। থ্যাংক ইউ।